হেতাফের বিপক্ষে 1-0 গোলে রিয়াল মাদ্রিদ জিতে লা লিগার পয়েন্ট টেবিলে বার্সেলোনার সঙ্গে ব্যবধানটা একই রেখেছে। সামনে এল ক্লাসিকো, কিন্তু এই ম্যাচে জেতার পরও কিছু জায়গায় দুশ্চিন্তার ভাঁজ রয়ে গেছে কার্লো আনচেলত্তির কাছে। আর্দা গুলার ওয়ান্ডার স্ট্রাইকে দলকে এগিয়ে দিয়েছিলেন ফার্স্ট হাফে, ওই একমাত্র গোলই হেতাফের সঙ্গে ম্যাচে ব্যবধান গড়ে দিয়েছে। সেকেন্ড হাফে গিয়ে ইনজুরি হানা দিয়েছে, আলাবা ইনজুর্ড হয়ে মাঠ ছেড়েছেন এবং কামাভিঙ্গা তিনিও ইনজুর্ড। দেখেন, এই ম্যাচে রিয়াল মাদ্রিদের জয়ের থেকে সবচেয়ে চিন্তার কারণ হচ্ছে কি এই ছবিটা, যখন আপনি কামাভিঙ্গা ইনজুর্ড হলেন, কার্লো আনচেলত্তির কাছে এখন অপশন আসলে কি আছে? আপনি যে নেক্সট যে শনিবার দিন কোপা দেল রের ম্যাচ, তার আগে আপনি ব্যাক টু ব্যাক দুটা ধাক্কা খেয়েছেন। আমরা যদি এই ম্যাচটায় ফিরি, দেখেন হেতাফে সেকেন্ড হাফে যা করেছে রিয়াল মাদ্রিদ কিন্তু পুরোপুরি বোটলড আপ হয়ে গিয়েছিল সেকেন্ড হাফে। রিয়াল মাদ্রিদের থেকে শর্টস বেশি, শর্টস অন টার্গেট একটা কম, ইনফ্যাক্ট এক্সপেক্টেড গোলের রেশিওটা দেখেন সেখানেও কিন্তু রিয়াল মাদ্রিদের থেকে বেশি ছিল হেতাফে। থিবো কোর্তোয়া তিনি বাঁচিয়ে দিয়েছেন রিয়াল মাদ্রিদকে। এই ম্যাচটা যখন রিয়াল মাদ্রিদ স্টার্ট করে, লাস্ট ম্যাচের থেকে 6টা পরিবর্তন করে রিয়াল মাদ্রিদ মাঠে নামে। হ্যাঁ, কিলিয়ান এমবাপ্পে লাস্ট ম্যাচে হচ্ছে ইনজুরিতে পড়লেন, সেই জায়গা হচ্ছে তাকে আরেকটু সময় দেওয়া হবে, এটা খুব স্বাভাবিক। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। এবং আপনার পরের ম্যাচটার জন্য তো আপনার সময় বেশি বাকি নাই, অলমোস্ট প্রায় আপনারা 72 ঘন্টার মধ্যে আপনার নেক্সট ম্যাচটা খেলতে হচ্ছে বার্সেলোনার সাথে, যেটা কোপা দেল রের ফাইনাল। সে কারণে সেই পরিবর্তনগুলো কিন্তু রিয়াল মাদ্রিদ করেছে। হ্যাঁ, পরিবর্তনগুলো করার পর আর্দাগুলারকে আপনি সুযোগ দিয়েছেন, আর্দাগুলা সেটা প্রমাণ করে দিয়েছে স্টার্টিং 11-এ। এনরিক প্রথমবারের মতো লা লিগায় স্টার্ট করলেন, এনরিকের কাছেও সুযোগ এসেছিল কিন্তু সেটা হয়নি। এখন আপনার রিয়াল মাদ্রিদের এই যে আলাবাকে তো গতকালকে আমরা দেখলাম, রুডিগারকে যেহেতু রেস্ট দেওয়া হয়েছে, আলাবাকে সেন্টার ব্যাক হিসেবে নামানো হলো। সেই আলাবা ইনজুরিতে পড়লেন, আলাবার জায়গায় নামানো হলো কামাভিঙ্গাকে। কামাভিঙ্গা ইনজুরিতে পড়লেন। ইনফ্যাক্ট কামাভিঙ্গাকে যখন তুলে নেওয়া হলো, রিয়াল মাদ্রিদের 4টা বদলি কিন্তু শেষ হয়ে গিয়েছিল, 3টা উইন্ডো শেষ। সে কারণে কিন্তু হাতে একটা বদলি থাকলো, তারা সেটা কাজে লাগাতে পারে নাই। এই জিনিসটি আসলে রিয়াল মাদ্রিদের জন্য এখন চিন্তার কারণ হয়ে গেছে। লা লিগায় আগের রাতে বার্সেলোনাও ঠিক একই ব্যবধানে জিতেছিল, কিন্তু বার্সেলোনার সমীকরণটা ঠিক এত কঠিন হয়নি, কারণ বার্সেলোনা প্রচুর শট করে ওই ম্যাচটায় 1 গোলে শেষ পর্যন্ত জিততে পেরেছে। এবং লা লিগায় আমরা গত কয়েক সপ্তাহ ধরে ধারাবাহিকভাবে যা দেখছি, সেটা হচ্ছে বার্সা যা করে রিয়াল মাদ্রিদ তা করে, অথবা ভাইস ভার্সা। লা লিগার পয়েন্ট টেবিল আপনি যখন দেখবেন, আপনি জানেন যে সেই একই ব্যাপার ঘটছে। এখনো 5 ম্যাচ বাকি আছে লা লিগায়, এখনো পর্যন্ত বার্সেলোনা আর রিয়াল মাদ্রিদের পয়েন্টের ব্যবধানটা 4। এবং আমরা জানি যে 11 তারিখে লা লিগার এল ক্লাসিকো, তার আগে আরো বড় এল ক্লাসিকো কিনা, এটাকে কোপা দেল রের ফাইনাল বলে বলা যায় কিনা আমি জানি না, তবে লা লিগাটাই বোধহয় দুই দল বেশি প্রেফার করবে। এবং মূল ম্যাচ তো আসলে সামনে, তাই না? মানে কোপা দেল রের ফাইনাল, যেটা শনিবার রাতে, ওই ফাইনালের দিকেই সবার নজর। এবং এই ফাইনালে কি ঘটবে সেটার কথাবার্তা এখন থেকে শুরু হয়ে যাওয়াটাই স্বাভাবিক। কার্লো আনচেলত্তি ম্যাচ শেষে আমাদেরকে মোটামুটি নিশ্চিত করেই জানাচ্ছেন যে ডেভিড আলাবা এবং কামাভিঙ্গা কেউই আসলে বার্সেলোনার সঙ্গে এই ম্যাচটায় খেলতে পারবেন না, এবং তার সেই ক্ষেত্রে লেফট ব্যাক পজিশনে ফ্রান গার্সিয়াই থাকেন, মেন্দি হয়তো পুরোপুরি ম্যাচ ফিট নন। এবং এই জায়গায় তো একটা বড় মিসিং আসলে রিয়াল মাদ্রিদের হয়ে যাবে, কারণ হচ্ছে আপনার যখনই মনে হচ্ছিল যে লাস্ট কয়েকটা ম্যাচে রিয়াল মাদ্রিদ হচ্ছে গিয়ে আস্তে আস্তে তাদের পুরনো প্লেয়ারদের ফিরে পাচ্ছে, তখনই কিন্তু আবার একটা করে ইনজুরি আসলে রিয়াল মাদ্রিদকে ভোগাচ্ছে। আপনি দেখেন এখন লেফট ব্যাকে আপনার ফ্রান গার্সিয়া ছাড়া আপনার হাতে আর কোনো অপশন নাই। হ্যাঁ, আলবাকে আপনি সেন্টার ব্যাক হিসেবে ট্রাই করেছেন, সেই জায়গায় রুডিগার ফিরছে, রুডিগারকে দিয়ে আপনি কভার আপ করাতে পারবেন, কিন্তু কামাভিঙ্গার মিসিংটা কিন্তু আরেকটা মিসিং হয়ে যাবে, আরেকটা মিস। এবং হোয়াট অ্যাবাউট আর্দা গুলার, যিনি গোল করলেন, এবং এই সিজনে আর্দা গুলারের যে পারফরমেন্স, এটাকে খুব আহামরি যদি আমরা নাও বলি, কিন্তু তিনি যতগুলো সুযোগ পেয়েছেন সেই হিসাব থেকে তার গোলের বা অ্যাসিস্টের রেশিও একেবারে মন্দ নয়। এবং সেই হিসাব থেকে যদি প্রশ্ন কারো কাছে চলে আসে যে এই আর্দা গুলারকে বার্সেলোনার বিপক্ষে স্টার্ট করানো হবে কিনা, সেটা একেবারে অবান্তর নয়। কিন্তু নাবিল খান, এটা তো আসলে খুবই কঠিন, তাই না? মানে আর্দা গুলারকে স্টার্ট করানো, কারণ আপনি তো রদ্রিগোকে চাইবেন, আপনি ভিনিসিয়াসকে চাইবেন, এবং সম্ভব হলে আমার ধারণা এমবাপেও আসলে ওই ম্যাচ স্টার্ট করবেন। এই জিনিসগুলো নিয়ে আসলে কথা হচ্ছিল প্রেস কনফারেন্সে, সেখানে কার্লো আনচেলত্তি একটা জিনিস বলেছেন যে মানে কুড ওয়ার্ডটা তিনি ইউজ করেছেন, এমনও হতে পারে আমরা 4-4-2-তে যে আমরা 6 জন মিডফিল্ডার নিয়েও আমরা নামতে পারি।
এবং তিনি আবার এখানে বলছেন যে আর্দা গুলার নাকি একটা সময় মানে তাকে পিভট আকারে কার্লো আনচেলত্তি এক সময় ভাবতে পারেন, এটা তিনি জানিয়েছেন। সেটা হয়তো এই সিজনেই না, এখন টু আর্লি, কিন্তু তার কালকের যে স্টার্টিং পজিশন সেটা একটু ভিন্ন রকম। এক্স্যাক্টলি, এবং এই জায়গায় ধরুন অনেকটা উনি হচ্ছে নাম্বার 8 এর ভূমিকায় কিন্তু হচ্ছে কালকের ম্যাচটা হচ্ছে উনি খেলেছেন। হ্যাঁ, আপনার হাতে ফেদে ভালভার্দে আছেন, ভালভার্দেকে তো আপনি সব জায়গায় আলটিমেটলি ইউজ করতে পারেন। এখন ফেদে ভালভার্দের পজিশনটা কি হবে সেটাও কিন্তু একটা প্রশ্ন। তাকে কি আপনি মিডফিল্ডে ইউজ করবেন নাকি তাকে আবার রাইট ব্যাকের পজিশনে রেখে লুকাস ভাস্কেজকে রাইট ব্যাক? হ্যাঁ, তখন হচ্ছে আপনার চুয়ামেনি কিন্তু আছে, হ্যাঁ। তখন জিনিসটা হবে যে চুয়ামানি ভালভার্দে এই দুজনের তো মোটামুটি আসলে ফিক্স পজিশন, বাকি জায়গাটা বেলিংহ্যামকে আপনার রাখতে হবে, কারণ বেলিংহ্যাম তো ফিরছেন। এবার আসেন বার্সেলোনা যদি আসি, বার্সেলোনার এই ম্যাচ মানে বার্সেলোনার হিসাবে প্রথমে আসি যদি আমরা আসি যে বার্সেলোনা যে ম্যাচটা 1-0 গোলে জিতলো, সেই ম্যাচেও বার্সেলোনাকে মায়োর্কার বিপক্ষে মোটামুটি কত 40টা শট তারা করেছে, এবং ওই ম্যাচে কখনো মনে হয় না যে ম্যাচটা তাদের জন্য ঝুলে যেতে পারে, কারণ তাদের সবসময় কনফিডেন্ট মনে হয়েছে। আবার রিয়াল মাদ্রিদের কথা যদি আপনি হিসাব করেন, রিয়াল মাদ্রিদের সেকেন্ড হাফে গিয়ে ওই টায়ার্ড লেগস বা ইনজুরি মিলিয়ে একটা সময় চাপেও পড়তে হয়েছে, সব মিলে তীব্র করতে কত 6টা সেভ করেছেন, অলমোস্ট 6টা সেভ করেছেন। এবং এরপরে এই ম্যাচে ফেভারিট তো বার্সেলোনা, আমার কাছে তাই। আপনার কাছে কি? ডেফিনেটলি বার্সেলোনা। আচ্ছা, বার্সেলোনা যদি ফেভারিট হয়, আপনি যদি লুকাস ভাস্কেজকে রাইট ব্যাক খেলান, তাহলে আপনার ওপাশে যদি রাফিনিয়া খেলেন, মানে আমরা জানি যে বার্সেলোনা এই যে রিয়াল মাদ্রিদের বিপক্ষে এই সিজনে যা খেলেছে সেখানে এক পেশেভাবে দুটো ম্যাচই তারা জিতেছে, এবং এখন যে দুটো এল ক্লাসিকো বাকি আছে, এই দুটো এল ক্লাসিকোই আলটিমেটলি ডিফাইনিং, সিজন ডিফাইনিং। একটা তো কাপ টুর্নামেন্টের ফাইনাল, অন্যটা লা লিগার শিরোপা। হয়তো আমরা ধরে নিচ্ছি যে রিয়াল মাদ্রিদ যদি রেসে টিকে থাকতে চায় তাহলে ওই ম্যাচে তাদেরকে জিততে হবে। এবং আপনি দুই ম্যাচের বার্সেলোনার স্কোর সংখ্যাটা দেখেন, একটা ম্যাচে তারা জিতেছে 5-2 গোলে, আরেকটা ম্যাচে তারা জিতেছে 4-0 গোলে। দ্যাট মিনস 9টা গোল বার্সেলোনা রিয়াল মাদ্রিদকে এই দুই দেখাই দিয়েছে। এটাই তো আসলে একটা অ্যালার্মিং সাইন রিয়াল মাদ্রিদের জন্য। আপনি অন্য প্রান্তে আসেন, অন্য প্রান্তে আপনার ফ্রান গার্সিয়াকে সামলাতে হবে, লামিন ইয়ামালকে, ঠিক আছে? সুতরাং আপনি কিন্তু ওই পাশটাতেও আপনি চাবেন যে এমন একজন মিডফিল্ডারকে আপনি খেলাবেন ফ্রান গার্সিয়ার ওপরেও, যে হচ্ছে কি আপনার ইকুয়ালি ডিফেন্স লাইনে এসে হেল্প করবে ফ্রান গার্সিয়াকে। সেটা তো করেন না। আমরা তো লা লিগায় একটা ইন্টারেস্টিং স্ট্যাট দেখছিলাম যে লা লিগায় সবচেয়ে কম দৌড়েছেন এমন কজন ফুটবলারের ভেতরে ভিনিসিয়াস জুনিয়র এবং কিলিয়ান এমবাপে খুব ওপরের দিকে আছেন। ওপরের দিকে মানে এখানে হয়তো খুব একেবারে সেরা নয়, কিন্তু সেরাদের ভেতরে আছেন। এইটা তো রিয়াল মাদ্রিদকে হেল্প করে না। তখন হচ্ছে আপনার ওই জায়গায় যে কাজটা করতে হবে, ভালভার্দেকে ওই পাশটাই কি আপনি খেলাবেন, নাকি হচ্ছে বেলিংহ্যামকে আপনি ওই দিকটায় খেলে তার উপরের লেভেলটা আপনি হচ্ছে কি ভিনিসিয়াসকে? দেখেন, রিয়াল মাদ্রিদের জন্য এই ম্যাচে গোল করার একটাই টোটকা, সেটা হচ্ছে বার্সেলোনার ডিফেন্স লাইনটা ফাঁকি দিয়ে যাওয়া। মানে একটাই টোটকা না, মানে অন্যতম বড় টোটকা, যে বার্সের ডিফেন্স লাইনটা ফাঁকি দিয়ে যদি চলে যাওয়া যায়। আর বার্সেলোনা যেহেতু খুব টাইট স্কেডিউল সামনের দিনগুলোতে, তাদের আবার ইন্টার মিলানের সঙ্গে ম্যাচ আছে, রিয়াল মাদ্রিদের তো আপাতত আর অত চাপ নাই। এবং এই ম্যাচটাকে রিয়াল মাদ্রিদ যদি এইভাবে ধরে নেয় যে এই ম্যাচটা জিততেই হবে, তাহলে বোধহয় রিয়াল মাদ্রিদের কাছ থেকে আমরা অন্যরকম একটা পারফরমেন্স দেখতে পারি। কিন্তু কার্লো আনচেলত্তিকে ঘিরে যে ধরনের আলোচনা এবং সমালোচনা সিজনের শেষ দিকে এসে যেটা বলছে যে রিয়াল মাদ্রিদ তাকে কোচ হিসেবে রাখবে কি রাখবে না, এটা কখনো কখনো বোধহয় একটু বাড়াবাড়ি পর্যায়ে চলে যাচ্ছে। এটা আমরা মনে করি আর নাই করি, হানসি ফ্লিক সেটা মনে করেন। এবং এই জায়গায় তিনি বলছেন যে কার্লো আনচেলত্তি এই 2 বছরে রিয়াল মাদ্রিদকে যা দিয়েছেন সেটাও কিন্তু কম কিছু নয়। আনচেলত্তির সঙ্গে যা ঘটেছে এটা মোটেই ভালো কিছু না। এই ক্লাবে তিনি সব জিতেছেন, একজন নিপাট ভদ্রলোক। আমার উনার জন্য অসম্ভব শ্রদ্ধা কাজ করে। সপ্তাহ শেষে তার দলের সঙ্গে খেলা, কোচ হিসেবে তিনি অবিশ্বাস্য। ট্রু, মানে একটা সিজন আপনার খারাপ যেতেই পারে, কিন্তু হোয়ার ইজ দ্য সিস্টেম, যেটা রিয়াল মাদ্রিদ সমর্থকেরা জিজ্ঞাসা করতে চান যে ভাই আমার সিস্টেমটা কই? আমি যে ম্যাচ জিতছি, এবং রিয়াল মাদ্রিদ বোধহয় 1 মাস পরে ব্যাক টু ব্যাক ম্যাচ জিতলো, প্রায় 1 মাস পরে। তো এখন আপনি যে জিতছেন, জেতার তরিকা কি আপনার? হ্যাঁ, রিয়াল মাদ্রিদের সেই ম্যাচ উইনারগুলো কই? এবং ইন্ডিভিজুয়ালি কেউ যদি ম্যাচটা বের করে না, কালকের ম্যাচটাও দেখেন, মানে আর্দা গুলারের ওই শটটা তো তার নিজের একার কৃতিত্ব, তাই না? ব্রাহিম দিয়াজ বলটা নিলেন, তারপরে পেঁচায় বলটা ওই পর্যন্ত গেল, হেডে ক্লিয়ার হইল না, এবং তারপর তিনি রাইট ফুটে ওই স্ট্রাইকটা নিলেন, যেখান থেকে আলটিমেটলি গোলে কনভার্ট হলো। তো এই রিয়াল মাদ্রিদের পুরো সিজনের ঘটনাই তো এইটা, যে কেউ একজন ম্যাচ বের করে দিলেন তো দিলেন, আমরা খুব সুনাম করলাম, আর না দিলে দুর্নাম। দেখেন, এই জায়গা হচ্ছে অ্যাজ এ টিম হিসেবে রিয়াল মাদ্রিদ কিন্তু এই সিজনে, মানে লাস্ট কয়েকটা সিজন আমরা যেভাবে দেখেছি সেভাবে পারফর্ম করতে পারে নাই। ওই ইন্ডিভিজুয়াল ব্রিলিয়ান্সের কথা বলছেন, সেই ইন্ডিভিজুয়াল ব্রিলিয়ান্সও কিন্তু খুব কম ম্যাচে দেখা যায়। ইম্পর্টেন্ট ম্যাচগুলোতে কিন্তু পাবেন না। আপনি দেখেন বার্সেলোনার সাথে যে 2টা ম্যাচ রিয়াল মাদ্রিদ হারলো, সেই 2টা ম্যাচে হচ্ছে কই ছিল ভিনিসিয়াস জুনিয়র?
ওই ম্যাচে কিন্তু তিনি পারফর্ম করতে পারেন নাই। ওই ম্যাচে রড্রিগো তো একেবারে পুরো অফ ফর্মে, 3 মাস ধরেই রড্রিগোর একটা বাজে টাইম যাচ্ছে। বেলিংহ্যাম ওই ম্যাচে অফ থাকছেন, কিলিয়ান এমবাপ্পে ওই ম্যাচে অফ থাকছেন। আপনি যদি এই ধরনের বিগ ম্যাচে হচ্ছে কোনো একজন সিঙ্গেল ম্যান শো আপনি না করতে পারেন, তখন তো আসলে ঝামেলা হয়ে যাবে। আপনি সিঙ্গেল ম্যান শো দিয়ে আপনি হেতাফের এগেনস্টে জিততে পারবেন, আপনি বিলবাওয়ের এগেনস্টে জিততে পারবেন, বাট নট বার্সেলোনা। বিলবাওয়ের সঙ্গে যেটাও সহজ না, কিন্তু হ্যাঁ এটা ঠিক বলেছেন যে বার্সেলোনা এই সিজনে যা দেখাচ্ছে তাতে বার্সেলোনাকে এই রিয়াল মাদ্রিদের হারানো কঠিন। আর রিয়ালের বিপক্ষে বার্সেলোনা বরং অ্যাটাকে আর একটু সুবিধা হওয়ার কথা। বার্সেলোনা যেভাবে মানে ধরেন হেতাফের সঙ্গে ভুগেছে, লেগানাসের সঙ্গে ভুগেছে, রিয়াল মাদ্রিদের মতো দল তো অ্যাটাক করতে চায়, সেইখানে বার্সেলোনা লো ব্লক ডিফেন্সের ব্যাপারও নাই, বার্সেলোনা সেটা ভাঙতে অত অসুবিধা হয় না এই সিজনে আমরা যা দেখেছি অন্ততপক্ষে। সেই একটা আর্লি প্রেডিকশন যদি দিয়ে দেন কোপা দেল রের ফাইনালের। রিয়াল মাদ্রিদ জিতবে। হ্যাঁ, রিয়াল মাদ্রিদ জিতবে। আপনি এতক্ষণ তাইলে আমার যেটা বুঝাইলেন সেই সায়েন্সটা কি আর এই সায়েন্সটা মন থেকে যে আপনি মন থেকে যদি বলেন, মনের ভেতরে সিগন্যালটা হচ্ছে রিয়াল মাদ্রিদ এই ম্যাচটা জিতবে। কারণ লজিক কই গেল এখানে? মানে দেখেন কিছু কিছু জিনিস আছে, আপনার কোনো কিছু রিয়াল মাদ্রিদের পক্ষে না, আমি একটু আগে সেটাই বলেছি। হ্যাঁ, তারপরও একটা এক্স ফ্যাক্টর হিসেবে আমার মন বলছে রিয়াল মাদ্রিদ জিতবে। মেঘ বলেছে যাব, কিন্তু মেঘ কি মানে অনেক কিছু আছে না, কোনো কিছু যুক্তির মধ্যে, ওই জায়গাটা হচ্ছে রিয়াল মাদ্রিদ। আমার প্রেডিকশন বার্সেলোনার পক্ষে। আমার কাছে মনে হয় যে এই বার্সেলোনা রিয়াল মাদ্রিদকে টপকে যাওয়ার মতো, যদিও কোপা দেল রের ফাইনাল একটা লেগেরই ম্যাচ, এইখানে যে কোনো কিছুই ঘটতে পারে। দর্শক, আপনার কাছে জানতে চাই আপনার প্রেডিকশন। বার্সেলোনার ট্রেবল জয়ের মিশন শুরু হচ্ছে ওই জায়গা থেকে যখন তারা শনিবার রাতে রিয়াল মাদ্রিদের বিপক্ষে খেলতে নামছে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.